আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি মাই টিভি সংবাদে। আপনাদের সাথে আছে আমি সাকলাইন রাসেল। শুরুতেই সংবাদ শিরোনামগুলো। সংক্রমণ বাড়লে লকডাউন দেবে স্থানীয় প্রশাসন, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। চীনের ভ্যাকসিন আসলেই নিবন্ধন শুরু, বললেন স্বাস্থ্যমন্ত্রী। চাঁপাইনবাবগঞ্জে লকডাউন বাড়ল 7 দিন, সীমান্তে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে না ভারতীয় ট্রাক চালকদের। দেশে করোনায় আরও 36 জনের মৃত্যু। সীমান্তে 3টি প্লেট ও ডাউকি ফল থাকায় ভূমিকম্প হচ্ছে, জানিয়েছে পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। আতঙ্কিত না হওয়ার পরামর্শ। খালেদা জিয়ার সুচিকিৎসা হতে দিতে চায় না সরকার, অভিযোগ বিএনপি নেতাদের। বিদেশে নেয়ার দাবি অমূলক, দাবি তথ্যমন্ত্রীর। শুনলেন শিরোনাম। সংবাদ এছাড়াও থাকছে মাই টিভির সোমবারের বিশেষ আয়োজন দৃষ্টির আড়ালে। জানিয়ে দিব পুরো খবর। করোনা সংক্রমণ বাড়লে স্থানীয় প্রশাসন লকডাউন দেবে, এমনটাই জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেছেন প্রয়োজন হলে যে কোনো এলাকায় লকডাউন দেওয়ার জন্য স্থানীয় প্রশাসনকে নির্দেশনা দেওয়া হয়েছে। আর স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন যেখানে করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী সেখানেই লকডাউন ঘোষণার সুপারিশ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। তিনি বলেন চীনের টিকা আসলেই আবারও নিবন্ধন শুরু হবে, এবার কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবে। বিস্তারিত জানাচ্ছেন সাইদুর রহমান আবির। সচিবালয় মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন সভার সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। করোনা সংক্রমণ ঊর্ধ্বমুখী এলাকায় লকডাউনের বিষয়ে প্রশ্নের জবাব দেন তিনি। আমাদের যে বর্ডারিং এরিয়া যে জেলাগুলো আছে সেখানে কোভিডের সংক্রমণের সংখ্যা বেড়ে যাচ্ছে, মৃত্যুর সংখ্যাও বেড়ে যাচ্ছে। এই বিষয়টা মাননীয় প্রধানমন্ত্রীকে আমি নিজে অবহিত করেছি এবং উনি বলেছেন যে লকডাউনটা তো আরও 6 তারিখ পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হয়েছে এবং এই বিষয়ে আরও বেশি পদক্ষেপ গ্রহণ করার জন্য ক্যাবিনেট সচিবকে নির্দেশনা দিয়েছেন। করোনা টিকার সবশেষ পরিকল্পনার কথা জানান জাহিদ মালিক। চাইনিজ ভ্যাকসিন যদি চলে আসে, যেটা আমরা এখন পাওয়ার পথে, আমাদের এখন এগ্রিমেন্টের পথে, কলেজ এবং ইউনিভার্সিটির যে ছাত্র যারা আছেন, শিক্ষকদেরকে তো আমরা দিচ্ছি, ছাত্রদেরকে দেওয়ার ব্যবস্থা আমরা করব। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে লকডাউনের বিষয়ে কথা বলেন মন্ত্রিপরিষদ সচিব। প্রশাসন, তারপর সিভিল সার্জন, তারপর মেয়র সাহেবরা যারা আছেন বা স্থানীয় এমপি সাহেবরা যারা আছেন, ওনাদেরকে আমরা এমনিও আগেও বলেছি, যেমন চাঁপাইনবাবগঞ্জ, এটা কিন্তু ওইখান থেকে আমাদের কাছে সাজেশন আসছে, তারাই আমাদেরকে সাজেশন দিচ্ছে। ঠিক আছে, ইফ ইউ থিঙ্ক যে এটা ভেরি মাচ নেসেসারি, ইউ গো ফর দ্য লকডাউন, নো প্রবলেম। এটা আমরা আরও ডিস্ট্রিক্টগুলোকেও বলে দিছি, যদি মনে করো পুরো ডিস্ট্রিক্ট না করে ওই বর্ডার এলাকাটাকে লকডাউন করতে হবে, সেটাও ইউ ক্যান অলসো ডু। বিরোধী দলীয় নেতা ও উপনেতা আইন 2021-এর চূড়ান্ত, ফাইন্যান্স কোম্পানি আইন এবং হোমিওপ্যাথিক চিকিৎসা শিক্ষা আইন 2021-এর খসড়ার নীতিগত অনুমোদন দেয়া হয়েছে বলেও জানান খন্দকার আনোয়ারুল ইসলাম। খসড়ার নীতিগত অনুমোদন। সাইদুর রহমান আবির, মাই টিভি, ঢাকা। করোনা সংক্রমণে মৃত্যু বাড়তে থাকায় উত্তরের জেলা চাঁপাইনবাবগঞ্জে লকডাউন 7 দিন বাড়ানো হয়েছে। সীমান্তবর্তী জেলায় ভারত থেকে আসা ট্রাক চালক ও শ্রমিকরা অবাধে বাংলাদেশিদের সঙ্গে চলাচল করায় সংক্রমণ বাড়ছে। চালক ও শ্রমিকদের কোনো টেস্ট করা হচ্ছে না। প্রতিনিধিদের তথ্যচিত্রে নূর মোহাম্মদের রিপোর্ট। করোনার সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা ক্রমেই বাড়ছে সীমান্তবর্তী জেলা চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, কুষ্টিয়া, যশোর, সাতক্ষীরা ও খুলনায়। এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জে দেয়া হয় 7 দিনের লকডাউন। এতে সংক্রমণ কিছুটা কমেছে, তবে এ ধারা অব্যাহত রাখতে আগামী 7 জুন পর্যন্ত আরও 1 সপ্তাহের লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক। যেহেতু 7 দিনের আমরা কঠোর লকডাউন এনশিওর করেছি, মানুষ অ্যাকসেপ্ট করেছে, আপনারা সেটা নিউজ করেছেন, তো আমরা আশাবাদী। 2টা স্ট্যান্ডার্ড আমাদের আছে, সেটা থেকে আমরা মনে করি যে আমরা নিম্নের দিকে ইনশাল্লাহ যাব। তবে বিভাগীয় শহর হওয়ায় রাজশাহীতে বাড়তি চাপ দেখা দিয়েছে করোনা রোগীর। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 2 দিনেই মারা গেছেন 18 জন করোনা রোগী।
যার মধ্যে 11 জনই চাঁপাইনবাবগঞ্জের। এদিকে সীমান্তবর্তী আরেক জেলা সাতক্ষীরায়ও বাড়ছে আক্রান্তের সংখ্যা। যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আসা ভারত ফেরত যাত্রীদের এখানকার বিভিন্ন হোটেলে কোয়ারেন্টিনে রাখা আর ভোমরা স্থলবন্দর দিয়ে আসা ভারতীয় ট্রাক চালক শ্রমিকদের অবাধ চলাচল সংক্রমণ বাড়াচ্ছে বলে মনে করেন অনেকে। গতকালকে পর্যন্ত আমরা জানি 42% উপরে করোনা শতাংশ বেড়েছে। এই মুহূর্তে সাতক্ষীরাকে লকডাউন দেওয়ার কোনো বিকল্প নেই। কয়েকশো মানুষকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছিল, যাদের মধ্যে 17 জনের করোনা পজিটিভ হয়েছে। তারা খাদ্যের জন্য বাইরে গিয়েছেন। প্রতিদিন ভারত থেকে ট্রাক ড্রাইভার হেল্পাররা যেভাবে আসে সেইভাবে তো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। এসব জেলায় করোনার সংক্রমণ রোধে লকডাউন করার সুপারিশ করেছে স্বাস্থ্য অধিদপ্তরের বিশেষজ্ঞ কমিটি। নূর মোহাম্মদ, মাই টিভি। দেশে করোনায় একদিন আরও 36 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো 12,619 জনে, আর আক্রান্তের সংখ্যা 8 লাখ ছড়ালো। গত 24 ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছে 1,710 জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা 8,540 জন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 18,862টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে 18,178টি। নমুনা পরীক্ষা শনাক্তের হার 9.41%। করোনা সংক্রমণ রোধে কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের 1,620 ডোজ টিকা আজ রাতে দেশে আসবে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে টিকা ঢাকায় আসার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিয়ে ইপিআই এর তত্ত্বাবধানে নেওয়া হবে মহাখালী সংরক্ষণাগারে। এটি হবে কোভ্যাক্সের মাধ্যমে দেশে আসা কোনো টিকার প্রথম চালান। দেশের ইতিহাসে প্রথম সিলেটে 22 ঘন্টায় 8টি ভূমিকম্প অনুভূত হয়েছে। বিষয়টি নিয়ে এখনই আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। সংস্থাটি বলছে দেশের সীমান্তে 3টি প্লেট ও ডাউকি ফল থাকার কারণেই এমনটা হয়েছে। আর আবহাওয়াবিদরা বলছেন কয়েক বছরের তুলনায় এবার বেড়েছে তাপমাত্রা। আরও জানাচ্ছেন রাকিব হাসান। গত কয়েকদিনে 5 বার ভূমিকম্প অনুভূত হয়েছে সিলেটে। কোনো প্রাণহানি না ঘটলেও হেলে পড়েছে বহুতল ভবন। এই অঞ্চলের খুব কাছেই অবস্থিত ভূমিকম্পের উৎপত্তি স্থল ইউরেশিয়ান, ইন্ডিয়ান ও বার্মা টেকটনিক প্লেটের এবং রয়েছে ডাউকি ফল্ট। ভৌগোলিক অবস্থানের কারণে সিলেটে ভূমিকম্প ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানান ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা। বাংলাদেশ ভূমিকম্প ঝুঁকির মধ্যে আছে, কারণ আমরা যে আমাদের ন্যাশনাল বাউন্ডারি পাশ দিয়েই টেকটনিক প্লেট বাউন্ডারি গিয়েছে। এবং আপনি সিলেট অঞ্চলের কথা যদি আমি স্পেশালি বলি, যে বাংলাদেশের নর্থ ইস্টার্ন, উত্তর পূর্বাঞ্চল এবং দক্ষিণ পূর্বাঞ্চল বাংলাদেশের তুলনামূলক অন্যান্য জায়গার তুলনায় ঝুঁকিপূর্ণ। এই ধরনের ভূমিকম্পের আফটার এবং বিফোর শক রয়েছে জানিয়ে এই অঞ্চলের অধিবাসীদের ভূমিকম্প সহনীয় স্থাপনা তৈরির পরামর্শ দেন তিনি। অ্যাকচুয়ালি আর্থকুয়েকের পূর্বাভাস কিন্তু কেউ দিতে পারে না, তবে আর্থকুয়েকের যখন একটা বড় ইভেন্ট হয় তখন তার আফটার শক হয়, তার চেয়ে কমপক্ষে 1 মাত্রার কম হয়। এভাবে কন্টিনিউয়াসলি কমতে থাকে। আবার ছোট ছোট ইভেন্ট হতে এক পর্যায়ে একটা বড় ইভেন্ট হয়। এদিকে জলবায়ু পরিবর্তনের কারণে গত কয়েক বছরের তুলনায় এবছর তাপমাত্রা অধিক বলে জানান আবহাওয়াবিদ ডক্টর আব্দুল মান্নান। গ্রিন হাউস গ্যাস, যে সকল গ্যাসগুলো বায়ুমণ্ডলের তাপমাত্রা ধারণ করতে পারে, সে সকল গ্যাসগুলোর উপস্থিতি সারা পৃথিবীতেই বাড়ছে। এই সকল গ্যাসগুলো আমাদের এই অঞ্চলের সারফেসের নিচের অঞ্চলের তাপমাত্রা কিন্তু বাড়াতে কিন্তু সহায়তা করে। আমাদের এখানে প্রচুর ডেভেলপমেন্ট কাজ হচ্ছে এবং শহরগুলো মানুষে পরিপূর্ণ, এবং সেই সাথে আছে শহর অঞ্চলে প্রচুর পরিমাণে ভেহিকেলগুলো ফ্লাই করে। জুনের দ্বিতীয় সপ্তাহ থেকে বর্ষা মৌসুম শুরু হবে জানিয়ে এখনই তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই বলেও জানান তিনি। বর্ষা যখন অনসেট হবে, মানে বর্ষার আগমন যখন করবে বাংলাদেশের পুরো অঞ্চলে, তখন আমাদের ডিসকমফোর্ট কিছুটা হলেও কমে যাবে। রাকিব হাসান, মাই টিভি, ঢাকা। সিলেটে 2 দিন দফায় দফায় ভূমিকম্পের পর সিলেট সিটি কর্পোরেশন কর্তৃক চিহ্নিত করা ঝুঁকিপূর্ণ 6 মার্কেট 10 দিনের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। আজ সকাল থেকে আগামী 9 জুন পর্যন্ত এই সকল মার্কেট বন্ধ ঘোষণা করা হয়েছে। এর আগে রোববার বিশেষজ্ঞদের পরামর্শে নগরের ঝুঁকিপূর্ণ মার্কেটগুলো বন্ধের নির্দেশনা দিয়েছেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। প্রচণ্ড গরমে জীবন যখন দুর্বিষহ হয়ে উঠেছিল, ঠিক তখনই এক পশলা বৃষ্টি জনজীবনে শান্তির সুবাস বইয়ে দিয়েছে নগরবাসীকে। সকালে হালকা ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টি হয়, ফলে গরমে অতিষ্ঠ মানুষরা স্বস্তি নিঃশ্বাস ফেলে। এস এম খোরশেদ আলমের রিপোর্ট।
জ্যৈষ্ঠের তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবনে একটু প্রশান্তি এনে দিয়েছে এক পশলা বৃষ্টি, সঙ্গে শীতল বাতাস নাগরিকদের দিয়েছে স্বস্তি। প্রচণ্ড ব্যবসা গরমের মধ্যে বৃষ্টিতে সাময়িক রক্ষা পেয়েছেন শ্রমজীবী মানুষরা। রোদে অনেক গরম লাগছে। আর এখন কেমন লাগছে? এখন একটু ঠান্ডা ঠান্ডা লাগছে। ঠান্ডার কারণে একটু ভালো লাগে, গাড়ি চালাইতে কষ্ট, এখন রিক্সা চালাইতে ভালো লাগে, ঠান্ডা একটু আছে। গরমে অতিষ্ঠ পথচারীরাও বললেন তাদের স্বস্তির কথা। বৃষ্টিটা বাইরে একটু ঠান্ডা লাগে, ঘরে খুব গরম, সামান্য স্বস্তি ফিরে। আগে অনেক গরম ছিল, গরমের কারণে মানুষ বেশি একটা বাইরে ছিল, এখন বৃষ্টি দেখাও মানুষ বাইরে আসছে। খুব ভালো লাগতেছে এখন, এই জন্য তো একটা বার স্নাপ নিলাম এখানে, মানে কি বের হয়ে গাড়ি থেকে। হ্যাঁ, আমি চাই যে সবসময় ঠান্ডা থাকুক, বৃষ্টি না আসুক, বেশি প্রচণ্ড গরমও না ওইরকম ঠান্ডাও না, মানে কম থাকাটাই ভালো। বৃষ্টি বরাবরই প্রত্যাশা, কিন্তু সেই বৃষ্টিতে যেন জলাবদ্ধতা সৃষ্টি না হয় এমন কথাও বললেন অনেকে। আজকে ওইখানে আসার সময় প্রচুর গরম ছিল, তো এখন বৃষ্টি হয়েছে, একটু ধরেন ভালোই লাগতেছে আর কি চলাফেরা করে। ঢাকা শহরে অল্প বৃষ্টিতেই রাস্তাঘাট চলাচলের অকেজ হয়ে যায় এবং সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ তাদের জন্য কিছুটা দুর্ভোগ হয়। ঢাকা শহরে যথেষ্ট গরম ছিল এই কয়েকদিন, এর মাঝখানে আজকে বৃষ্টি স্বস্তির একটা নিঃশ্বাস হিসেবে আমাদের জন্য আসছে। জলাবদ্ধতা সৃষ্টি করছে, এটা আসলে টেকনিক্যাল ফল্ট, এটার জন্য আসলে আপনি বৃষ্টিকে দায়ী করতে পারবেন না। SM খুরশেদ আলম, MyTV, ঢাকা। সরকার অসুস্থ খালেদা জিয়ার সুচিকিৎসা হতে দিচ্ছে না বলে অভিযোগ বিএনপি নেতাদের। দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে কর্মসূচিতে অংশ নিয়ে তারা এই অভিযোগ করেন। একই সাথে সুচিকিৎসার জন্য খালেদা জিয়ার বিদেশ যাওয়ার উপর বিধিনিষেধ প্রত্যাহারের আহ্বান জানান বিএনপি নেতারা। মাহবুব সৈকতের রিপোর্ট। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 40তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে তার জীবন ও কর্মের উপর রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাসাস আয়োজিত চিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সুচিকিৎসার প্রয়োজনে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার উপর থেকে বিধিনিষেধ তুলে নেয়ার আহ্বান জানান তিনি। এবং তিনি প্রয়োজনে বাইরে যাওয়ার সুযোগ পান, অন্যায়ভাবে এই ব্যাপারে যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে সেটা যেন প্রত্যাহার করা হয়। কর্মসূচির অংশ হিসেবে একই স্থানে মহানগর ছাত্রদলের উদ্যোগে দুস্থদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন দলটির অপর স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনিও কথা বলেন বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা নিয়ে। চিকিৎসার সুযোগ চেয়েছিলাম আমরা তাকে বিদেশে নেওয়ার জন্য, নৃশংসই সরকার সেই অনুমতিটা দেয় নাই। যারা এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করে না, গণতন্ত্রে বিশ্বাস করে না, তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যা করেছিল। এছাড়াও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে রাজধানীর বিভিন্ন স্থানে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিএনপির স্থায়ী কমিটি, কেন্দ্র ও মহানগরের নেতারা। এদিকে দেশের বিভিন্ন স্থানে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালনে বাধা দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় দপ্তরে সংবাদ সম্মেলন করেন দলটির সাংগঠনিক সম্পাদক ইমরান সালে প্রিন্স। এটিদের জন্য যে খাবার তৈরি করা হয়েছিল সেগুলো তারা উঠিয়ে দিয়ে যায়, এমনকি খাবার বিতরণকালেও আপনার সেগুলো বাধা প্রদান করে এবং সেখানে তারা কেড়ে নিয়ে যায়। এমনকি মসজিদেও কয়েকটি জেলাতে বা কয়েকটি উপজেলায় মসজিদেও দোয়া করতে দেওয়া হয়। মাহবুব সৈকত, MyTV, ঢাকা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশ নেয়ার দাবি অমূলক বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব তামাকমুক্ত দিবসের আলোচনায় অংশ নেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি মন্তব্য করেন। বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা করে দিয়েছে সরকার বলে জানান হাসান মাহমুদ। বেগম খালেদা জিয়া যাতে সর্বোচ্চ চিকিৎসা বাংলাদেশে পান সেটির জন্য সরকার সমস্ত পদক্ষেপ গ্রহণ করেছে। বিদেশে নেওয়ার দাবিটা অমূলক। বিএনপিকে অনুরোধ জানাবো, বরং তিনি তাকে কারাগারে না রেখে যে বাইরে রাখা হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী রেখেছেন, এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা জানানোর জন্য। এবার দৃষ্টির আড়ালে। যথাযথ নজরদারি ও রক্ষণাবেক্ষণের অভাবে রাজধানীর অধিকাংশ যাত্রী ছাউনি এখন ব্যবহারের অনুপযোগী। ময়লা অস্বাস্থ্যকর পরিবেশে সব যাত্রী ছাউনি রয়েছে তথাকথিত ভাড়াটিয়া আর ভবঘুরের দখলে।
ফলে রোদ বৃষ্টি ঝড় কিংবা বিশ্রাম নেওয়ার জন্য নির্মিত যাত্রী ছাউনির সুবিধা থেকে বঞ্চিত নগরবাসী। মাই টিভির সাপ্তাহিক আয়োজন দৃষ্টির আড়ালে যাত্রী ছাউনি অব্যবস্থাপনা নিয়ে জাহিদ আহমেদ বাবুর বিশেষ রিপোর্ট। সুষ্ঠু ব্যবস্থাপনায় উন্নত সেবা দেওয়ার জ্বলন্ত দৃষ্টান্ত রাজধানীর হাতিরঝিল। এখানে যাত্রী সেবায় নির্মিত হয়েছে কয়েকটি যাত্রী ছাউনি। হাতিরঝিলে সবকিছুই চলে নিয়মের আওতায়, নেই ভোগান্তি, যাত্রীরাও খুশি কাঙ্ক্ষিত সেবা পেয়ে। হাতিরঝিলে যা সম্ভব নগরীর অন্যত্র তা নয় কেন, এমন প্রশ্ন ঘুরে ফিরে আসছে নগরবাসীর মনে। যে গরমের তাপ, হাতিরঝিলে এসে বৈশাখ টিকিট কাটতে এসে আমি গাড়ির দুটো মিস করেছি। যেখানে বসার যে সুন্দর একটা পরিবেশ আছে, আমি ঢাকায় এমন কোথাও অতটাও দেখতে পাচ্ছি না। ব্যস্ততম নগরীর গুরুত্বপূর্ণ বাস স্টপেজে ঢাকা সিটি কর্পোরেশন নির্মিত যাত্রী ছাউনির বেহাল দশা। রাজধানীর প্রাণকেন্দ্র গুলিস্তান 0 পয়েন্ট, ফকিরাপুল মতিঝিল, কমলাপুর কারওয়ান বাজার, তেজগাঁও সহ নগরীর বেশিরভাগ বাস স্টপেজে নেই যাত্রী ছাউনি। এত ব্যস্ততম একটা জায়গা, কিন্তু ওখানে দেখেন যাত্রী ছাউনি নেই। ঠিক আছে, যেগুলো আছে সেগুলো সিগারেটের দোকান, চায়ের দোকান, এগুলো দিয়ে দখল করে রেখেছে। আসলে এখানে যাত্রী ছাউনি নেই, তো এই জন্য আমাদের অনেক সমস্যা হয়। আমরা মহিলা যেহেতু এখানে অনেক বিড়ম্বনায় পড়তে হয়। এই জায়গাটা ব্যস্ততম জায়গা, এখন এখানে একটা যাত্রী ছাউনি হইলে খুবই ভালো হয়। নগরীর কোথাও কোথাও যাত্রী ছাউনি দেখা মিললেও সবগুলোই পড়ে আছে বেহাল অবস্থায়, আবার বেশিরভাগই তথাকথিত ভাড়াটিয়াদের দখলে। রাস্তার টোকে হিরুন ছিঁড়ে গিয়ে শুয়ে থাকে বা অন্যরকম লোকেরা বসে সিগারেট খেতে থাকে। অনেক বড় জায়গা আছে, চলাচলে তো অনেক বড় জায়গা আছে। এটা তো স্যার ঘর, এটা কথা বোঝেন না, এটা আগে কনফেকশনারি দোকান ছিল। কলা, রুটি, বিস্কিট এগুলি বিক্রি করতাম। এই কিছুদিন যাবত আপনার মনে করেন কাপড়ের দোকান দিচ্ছি। তালা দিয়েছি দোকানটা, এটা হলো সিটি কর্পোরেশন। কর্তৃপক্ষের দোহাই দিয়ে ভাড়াটিয়েরা ইচ্ছামতো ব্যবহার করছে যাত্রী ছাউনি। যাদের জন্য এই যাত্রী ছাউনি, সেই যাত্রী স্বার্থ সংরক্ষণের প্রতি তাদের ভ্রুক্ষেপ নেই। দেখার লোক আর কি দেখার লোক, এটা তো আর জানি না। এটা কি ভাঙি রয়েছে, এটার ভিতরে কে বয় নাকি? এটা তো মানুষ আইবে, বৃষ্টি হইবার আগে দিয়ে পানি করে এটার ভিতরে। এটা কি যাত্রী বসার মতন কিছু আছে? যাত্রী ছাউনিকে গণমুখী করার পরিকল্পনার কথা জানান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা। যাত্রী ছাউনি একসময় ছিল, বাট যাত্রী ছাউনিগুলো আসলে মানসম্মত নয়। যাত্রী শ্রেণীতে নিরাপত্তার প্রবলেম আছে, এখানে লাইটিংয়ের সমস্যা আছে, অথবা একটা মানুষ এখানে বসে যে কিছুক্ষণ যে স্বস্তিতে থাকবে, আরও কিছু ফেসিলিটিস দরকার, টয়লেট ফেসিলিটিস দরকার। এই সবগুলো বিষয়কে আসলে এই মহাপরিকল্পনার মধ্যে আপনার অংশভুক্ত করা হয়েছে। অব্যবস্থাপনা দূর করে উন্নত মানের যাত্রী ছাউনি নির্মাণে তৎপর হবে সিটি কর্পোরেশন, এমনটাই চান নগরবাসী। দেশ যখন এগিয়ে যাচ্ছে, তখন সরকারি উদ্যোগে প্রতিষ্ঠিত এইসব সেবামূলক স্থানসমূহের অভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। বর্তমান প্রেক্ষাপটে বইছে উন্নয়নের জোয়ার, তাই রাজধানীতে যাত্রী ছাউনি নির্মাণে সরকার যথাযথ উদ্যোগ গ্রহণ করুক, এমন প্রত্যাশা সবার। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। বেসরকারি এলপি গ্যাসের 12 কেজি সিলিন্ডারের নতুন দর 842 টাকা পুনর্নির্ধারণ করল বিআইআরসি, যা গত মাসে ছিল 906 টাকা। অটোগ্যাস লিটার প্রতি 41.74 টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দর জুন মাসের শুরু থেকে কার্যকর হবে। দুপুরে ভার্চুয়ালি বিআইআরসির নতুন এই আদেশ ঘোষণা করেন কমিশনের চেয়ারম্যান আব্দুল জলিল। চেয়ারম্যান বলেন, মূল্য সমন্বয়ে 3টি বিষয় যুক্ত: সৌদি সিপির দর, ডলারের বিনিময় দর আর সৌদি সিপির ভিত্তিতে ভ্যাটের কিছুটা পরিবর্তন হয়। এ কারণে 3টি বিষয়ের সমন্বয় করা হয়। গত 12 এপ্রিল প্রথমবারের মতো এলপি গ্যাসের দর ঘোষণা করে বিআইআরসি। ঘূর্ণিঝড় ইয়াসের পর 5 দিন পার হলেও জলোচ্ছ্বাসে ভেঙে যাওয়া উপকূলের বেশিরভাগ পয়েন্ট এখনও বেড়িবাঁধ মেরামত করা যায়নি। এ কারণে ভাঙা বেড়িবাঁধ দিয়ে প্রতিদিনই জোয়ারের পানি প্রবেশ করে নতুন নতুন গ্রাম প্লাবিত হচ্ছে। স্থানীয়রা স্বেচ্ছাশ্রমে বাঁশ, মাটি, সিমেন্টের বস্তা দিয়ে বাঁধ আটকানোর চেষ্টা করলেও জোয়ারে আবারও তা ভেসে যাচ্ছে। ঘরবাড়ি পানিতে তলিয়ে থাকায় চরম দুর্ভোগে উপকূলবাসী। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে শামস তাবরিজের রিপোর্ট। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে এখনও জোয়ারের পানিতে দেশের উপকূলীয় এলাকায় বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। তলিয়ে গেছে ফসলি ক্ষেত, ভেঙে গেছে পুকুর ঘের, কোথাও বাঁধ বিলীন হয়েছে নদীতে, অনেক জায়গায় বাঁধে ভাঙন দেখা দিয়েছে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বরিশালের সদর উপজেলার নদী বিস্তৃত এলাকায় অধিকাংশ মাছের ঘের পানিতে তলিয়ে মাছ ভেসে গেছে। এতে বিপুল পরিমাণ ক্ষতির সম্মুখীন হয়েছেন খামারি সহ মাছ চাষিরা। আর 5 দিন অতিবাহিত হয়ে গেলেও মাছের ঘের ডুবে ক্ষতির পরিমাণ এখনও নিরূপ করতে পারেনি মৎস্য বিভাগ। সরকারের সহযোগিতা চান ক্ষতিগ্রস্তরা। ইয়াস ঘূর্ণিঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং
মাছ প্রায় 50 থেকে 60 লক্ষ টাকার মতো মাছ চলে গেছে। আমার ঘরে এখন মোটেই মাছ নাই, আমি এখন ব্যবসা বাণিজ্য নিয়ে পথে বসে গেছি। ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমার জোয়ারের প্রভাবে পটুয়াখালীর উপকূলীয় বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকালয়ে সাগরের লবণাক্ত পানি ঢুকে ফসলের মাঠ, খাল, বিল, ঘের ও পুকুরের পানিতে লবণাক্ততা বেড়েছে। অনেক স্থানে পুকুরের পানিও নোনা হয়ে গেছে। রাঙামালী উপজেলার অধিকাংশ গ্রামে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। আমরা অনেক ক্ষতিগ্রস্ত, আমরা জরুরি ভিত্তিতে বেড়িবাঁধ চাই। বর্ষাকালে যে বৃষ্টি হয় অর্থাৎ গ্রাউন্ড ওয়াটার রিসার্চ হয়, সেই গ্রাউন্ড ওয়াটার রিসার্চ অধিক পরিমাণে হলে সেটা ধীরে ধীরে আবার সমুদ্রের দিকে যেতে থাকবে। সোমবার সকাল থেকে ভারী বর্ষণে ঘূর্ণিঝড় ইয়াসে বিধ্বস্ত সাতক্ষীরা উপকূলীয় জনপদে বানভাসীদের দুর্ভোগ আরও বেড়েছে। হাজার হাজার মানুষ স্বেচ্ছাশ্রমে ভেঙে যাওয়া বেড়িবাঁধ নির্মাণের চেষ্টা চালাচ্ছেন। দুপুরে জোয়ারের পানিতে আবারও প্লাবিত হতে থাকে উপকূলীয় বিস্তীর্ণ জনপদ। 26 মে ঘূর্ণিঝড় ইয়াসের আঘাতে লন্ডভন্ড হয়ে যায় সাতক্ষীরা উপকূলীয় জনপদ। এখনও তা মেরামতে কার্যকর উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। ফেনী জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর শফিউল আজম শফিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সন্ধ্যায় শহরের মধ্যম চাড়িপুর এলাকার চৌধুরী পাড়ার আশিস মঞ্জিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ জানায় ট্রাফিক ইন্সপেক্টর শফিউল আজম একাই ঘরে থাকতেন। তার পরিবারের সদস্যরা ঢাকায় থাকেন। শুক্রবার রাতে শফিউল আজম নিজ কর্মস্থল থেকে ভাড়া বাসায় ফেরেন। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে দুপুরে পচা দুর্গন্ধ বের হলে বাড়ির মালিক মনির আহমেদ বাইরে থেকে ঘরের দরজা বন্ধ দেখেন। কোনো সাড়া শব্দ না পেয়ে পুলিশকে খবর দেন। পুলিশ ঘরের দরজা ভেঙে মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। ওনাকে দুপুরবেলা একটা কাজের জন্য আমরা খুঁজছিলাম, সেই মুহূর্তে তাকে আমরা পাচ্ছিলাম না। তারপর বেশ খোঁজাখুঁজির পরে আমরা দুপুরে তার অ্যাপার্টমেন্টে আসি এবং দেখি যে ভিতর থেকে বন্ধ করা দরজা। আমরা অনেক ধাক্কাধাক্কি করি, পরবর্তীতে বেশ কিছুক্ষণ যাওয়ার পর রেসপন্স না পায় আমরা দরজাটা ভেঙে গিয়ে ভিতরে গিয়ে দেখি তার মৃতদেহ উদ্ধার করি। তা আমরা পোস্টমর্টম রিপোর্ট পেলে এই মৃত্যুর স্পেসিফিক কারণটা আপনাদের জানাতে সক্ষম হব। কক্সবাজার শহরের রুমালিয়ার ছড়া এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই সন্ত্রাসী গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় গুলি ও দায়ের কোপে দুইজনের মৃত্যু হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানায় রুমালিয়ার ছড়া এলাকায় শীর্ষ সন্ত্রাসী আশু আলী গ্রুপের সঙ্গে রায়হান গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। মূলত একটি জমিকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। এতে মোহাম্মদ শাহেদ গুলিতে ও কুপিয়ে রায়হানুল ইসলাম রায়হানকে জখম করে। পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন। ভিন্ন এক খবর দিয়ে শেষ করব সংবাদ। মৃত্যু এক অবশ্যম্ভাবী ঘটনা, কিন্তু মৃত্যুর পর কাছের মানুষের প্রতিক্রিয়া নিজ চোখে দেখা সম্ভব নয়। তাই সেই ঘটনার অভিজ্ঞতা নিতে নিজের শেষকৃত্যের মহড়া চালালো ডমিনিকা রিপাবলিকের এক মহিলা। বিষয়টি যথেষ্ট আলোচনার জন্ম দিলেও করোনার এই মৃত্যুর আবহে ঘটনাটি সমালোচিত হয়েছে যথেষ্ট। মার্জিয়া মানানের রিপোর্ট। মানুষের মৃত্যু হলে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন ঘনিষ্ঠজনরা, কিন্তু মৃত ব্যক্তি সেই সময় বিষয়গুলো দেখতে বা বুঝতে পারেন কিনা এই বিষয়টি নিয়ে কারো সঠিক কোনো ধারণা নেই। তবে নিজের শেষকৃত্যে সবাই কি করবে তা জানার কৌতূহল থেকেই মৃত্যুর আগে নিজের শেষকৃত্যের আয়োজন করলেন মাইলা আলোনসো। ডোমিনিকান রিপাবলিকের সান ডিয়েগোর বাসিন্দা 59 বছর বয়সী মাইরা আলোনসো শুধু শেষকৃত্যের অনুষ্ঠান আয়োজন করেছেন তা নয়, ঘন্টার পর ঘন্টা মৃতের মতো কফিনে শুয়ে থেকেছেন। এই সময় তার নাকে তুলোও গোজা ছিল। শেষ বিদায়ের এই আয়োজনে তিনি ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের আমন্ত্রণ জানান। তিনি এটিকে তার শেষকৃত্যের মহড়া হিসেবে আখ্যায়িত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা যায় মাইরাকে শেষ বিদায় জানানোর মহড়া স্বরূপ আত্মীয় স্বজনরাও কান্নার ভান করছেন। শেষকৃত্যের মহড়ার এই অনুষ্ঠান আয়োজন করতে মায়েরা খরচ করেছেন $1000। উপস্থিত সকলের জন্য ছিল খাবার ও পানীয়ের ব্যবস্থা। পাশাপাশি মায়েরাকে নিয়ে বিভিন্ন স্মৃতিচারণা করেন শেষকৃত্যে আগত ঘনিষ্ঠজনরা। এই পুরো ঘটনার পর মায়েরা জানিয়েছেন তার স্বপ্ন পূরণ হয়েছে। এজন্য আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব ও প্রতিবেশীদের ধন্যবাদও জানান তিনি। তবে বিশ্বব্যাপী করোনার এই দুঃসময়ে এমন ঘটনার সমালোচনায় মুখর হয়েছেন প্রিয়জন হারানো ব্যক্তিরা। মার্জিয়া মান্নান, মাই টিভি। সংবাদের শেষ প্রান্তে আমরা যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার।
সংক্রমণ বাড়লে লকডাউন দেবে স্থানীয় প্রশাসন, জানালেন মন্ত্রিপরিষদ সচিব। চীনের ভ্যাকসিন আসলে নিবন্ধন শুরু, বললেন স্বাস্থ্যমন্ত্রী। চাঁপাইনবাবগঞ্জে লকডাউন বাড়ল 7 দিন। সীমান্তে স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে না ভারতীয় ট্রাক চালকদের। দেশে করোনায় আরও 36 জনের মৃত্যু। সীমান্তে 3টি প্লেট ও ডাউকি ফল থাকায় ভূমিকম্প হচ্ছে, জানিয়েছে পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র। আতঙ্কিত না হবার পরামর্শ। খালেদা জিয়ার সুচিকিৎসা হতে দিতে চায় না সরকার, অভিযোগ বিএনপি নেতাদের। বিদেশে নেয়ার দাবি অমূলক, দাবি তথ্যমন্ত্রীর। বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে 21 জুন পর্যন্ত প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ালো ইতালি। এবং আর্জেন্টিনার পরিবর্তে কোপা আমেরিকার এবারের আসর বসবে ব্রাজিলে, জানিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাই টিভি সংবাদ পেতে ভিজিট করুন youtube/mytvbd নিউজ এবং আমাদের অনুষ্ঠান দেখতে ভিজিট করুন youtube/mytvবাংলা, facebook/mytvবাংলা ও twitter/mytvবাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। দর্শক, করোনা সংক্রমণ রোধে সবাই সতর্ক থাকুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। আল্লাহ হাফেজ।